আজকের ঘটনাগুলো ট্রাক ড্রাইভারদের বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার চাচার জীবনের একটা সত্য ঘটনা। আগে থেকেই বলে রাখি, ঘটনাটা একটু লম্বা হতে পারে। আমার চাচার বয়স খুব বেশি নয়, কিন্তু তিনি ছোটবেলা থেকেই ট্রাক চালান। প্রথমে পাকিস্তানে, তারপর ওমানে, আর এখন সৌদি আরবে। এই ঘটনাটা আমি বলবো তার দৃষ্টিকোণ থেকে, যেন উনি নিজেই বলছেন। ঘটনাটা 2020 সালের, যখন এক বিশেষ মহামারী পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। তার ফলে সর্বত্রই লকডাউন ছিল। সৌদি আরবে তখন খুব কড়া নিয়ম চালু ছিল। মানুষ নির্দিষ্ট সময়েই কেবল বাইরে বের হতে পারত, আর সেই সময় পার হলে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হতো। সেদিন আমার যাত্রা ছিল মদিনা থেকে তাইফ পর্যন্ত। তাইফ হচ্ছে একেবারে উত্তরের দিক, জর্ডানের পাহাড়ের কাছাকাছি। খুব ঠান্ডা একটা এলাকা। ট্রাকটা পুরোপুরি লোড হয়ে গিয়েছিল, সব কাগজপত্র। ওই ইন্সপেকশন শেষ করে আমি যাত্রার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু মনটা কেমন যেন অস্থির লাগছিল। একদিকে নিস্তব্ধ লকডাউন, রাস্তায় মানুষ নেই, কোনো চেনা মুখ নেই, কোনো বসতি নেই। অন্যদিকে এত দূরের নির্জন পথ, যেটা আমরা ট্রাক ড্রাইভারদের মধ্যে বরাবরই এক ধরনের ভয়ঙ্কর রাস্তা হিসেবে পরিচিত। এই পথ নিয়ে নানা রকম অদ্ভুত ঘটনা প্রচলিত ছিল। কেউ বলে রাতে এখানে অচেনা আওয়াজ শোনা যায়, কেউ বলে রাস্তায় ছায়ামূর্তি দেখা যায়, কেউ আবার বলে হঠাৎ আলো নিভে যায়। যেই এখানে গিয়েছে সে কোনো না কোনো অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। আমি নিজেই রুটে প্রথমবার যাচ্ছিলাম, কারণ আমি সাধারণত দক্ষিণ বা পূর্ব দিকে কাজ করতাম। এইসব ভাবতে ভাবতেই বসেছিলাম। হঠাৎ আমার সঙ্গী লালা, যার আসল নাম নদীম, এসে হাজির হলো। হাতে কিছু ব্যাগ। সে বলল, ওস্তাদজি, আজ যাওয়ার তেমন মন নেই। আমি একটু অবাক হলাম, কারণ আমি ভেবেছিলাম একাই যাব। কিন্তু যখন বুঝলাম লালাও আমার সঙ্গে যাচ্ছে, তখন মনে একরকম স্বস্তি আর আনন্দ লাগলো। লালা খুব ভালো মানুষ ছিল, কথাবার্তায় প্রাণবন্ত আর একদম চমৎকার রাঁধুনি। তাই খাবার দাবারের চিন্তাও থাকলো না। আমি ট্রাকের দিকে এগিয়ে গিয়ে তাকে কিছু টাকা দিলাম। বললাম, রাস্তায় খাওয়ার জন্য কিছু ভালো জিনিস নিয়ে নিস, যেমন মুরগি টুরগি। সে ততক্ষণে বাজারে চলে গেল, আর আমি গুদাম থেকে ট্রাকটা বের করে রাস্তার ধারে দাঁড় করালাম। কিছুক্ষণ পর লালা ফিরে এলো ব্যাগ ভর্তি বাজার নিয়ে, আর আমাদের দীর্ঘ যাত্রা শুরু হলো সেই নির্জন ভয়াবহ পথ ধরে। তারপর আমরা রওনা হলাম। কথা বলতে বলতে এই হাইওয়েতে উঠে পড়লাম। ঠান্ডা তখন বেশ তীব্র, চারদিক ফাঁকা, না কোনো গাড়ি, না কোনো মানুষ। যত দূর চোখ যায় নিস্তব্ধতা আর অন্ধকার। চারপাশের দোকানপাট সব বন্ধ, কেবল কয়েকটা ফার্মেসি আর মুদি দোকান খোলা। যাত্রা বেশ ভালোই কাটছিল। এমন সময় সূর্য অস্ত যেতে শুরু করলো। আমি ভাবলাম কোনো কাঁচা রাস্তার ধারে গাড়ি থামিয়ে মাগরিবের নামাজ পড়ে নেই। তারপর লালার হাতের বানানো চা খাওয়া যাবে। ওর চা সত্যিই অসাধারণ হয়। আমি আগেও একাধিকবার ওর সঙ্গে সফরে গিয়েছি, তাই আমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমরা প্রায় একই কোয়ার্টারে থাকতাম। তবে আজ লালার মুখে একটা অদ্ভুত চিন্তার ছাপ ছিল। আমি চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? টাকার কোনো সমস্যা নাকি অন্য কিছু? সে হেসে বলল, না ভাই, তেমন কিছু নয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, ওস্তাদজি, আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? আমি বললাম, অবশ্যই। যাদের কথা কোরআনে রয়েছে তাদের অস্বীকার করা যায় না। উপরন্তু নিজের সঙ্গেও এমন কিছু ঘটনা ঘটেছে। আমাদের ট্রাক ড্রাইভারদের জীবনে এসব অচেনা অভিজ্ঞতা নতুন কিছু নয়। লালা তখন বলল, আপনি এই রাস্তায় আগে কখনো এসেছেন? আমি মাথা নেড়ে বললাম, না, এটাই আমার প্রথম সফর। সৌভাগ্যবশত তুমি সঙ্গে আসো। সে মৃদু হেসে বলল, ঠিক আছে, কিন্তু মনটা শক্ত রেখো। সামনে কি হবে বলা যায় না। আমরা চা শেষ করে আবার ট্রাকে উঠলাম।
আমাদের হাতে অনেক সময় ছিল, কারণ যেখানে মাল পৌঁছে দিতে হবে সেই কোম্পানিটা বন্ধ ছিল। কেবল পুরনো অর্ডারটা নামিয়ে রাখলেই চলবে, তাই তাড়াহুড়োর কোনো দরকার ছিল না। রাত নেমে এসেছিল, বাতাসে হিম আর নিস্তব্ধতা। বুকের ভেতর কেমন একটা ধকধকানি বাড়ছিল। দুজনেরই ক্ষুধা লেগেছিল, তাই আমরা এক পুরনো পরিত্যক্ত পেট্রোল পাম্পে ট্রাক থামালাম। জায়গাটা বহু বছর ধরে বন্ধ, সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। লালা তখন রান্নার প্রস্তুতি নিচ্ছিল, আমি পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম। আমরা ট্রাকের বাইরে চাদর পেতে রান্না শুরু করলাম। কিছুক্ষণ পর কুকুরের জোরে জোরে ঘেউ ঘেউ করার আওয়াজ পেলাম, কিন্তু আশেপাশে কোনো কুকুর চোখে পড়ল না। মনে হলো অনেক দূরে কোথাও থেকে আওয়াজ আসছে। আমরা গুরুত্ব দিলাম না, রান্না চালিয়ে গেলাম। খাবার প্রায় তৈরি, আমরা গল্প করছি, ঠান্ডায় কাঁপছি। ঠিক তখনই ট্রাকের ওপর দিক থেকে একটা জোরালো শব্দ এলো। মনে হলো কেউ যেন পুরো শক্তি দিয়ে ট্রাকের গায়ে আঘাত করলো। আমি উঠে গেলাম, টর্চ জ্বালালাম, কিছুই নেই। চারদিক নির্জন, বাতাস ছাড়া নড়াচড়া নেই। ফিরে এসে বসতেই দুজনে অনুভব করলাম চারপাশে যেন ভারী কিছু একটা নড়াচড়া করছে। এমন অনুভূতি হচ্ছিল যেন অনেকগুলো মানুষ দৌড়ঝাঁপ করছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। বুকের ভিতর চাপা আতঙ্ক জমে উঠল। মনে হচ্ছিল এখনই কিছু একটা ঘটবে। তবু আমরা খাবার তৈরি হওয়ার পর সিদ্ধান্ত নিলাম ট্রাকের ভেতরেই খাওয়া ভালো হবে। বাইরে ঠান্ডা আর এই অদ্ভুত ঘটনা দুটোই অসহ্য হয়ে উঠছিল। খাবার এত মজার ছিল যে আমরা বাইরে যা ঘটছিল সব ভুলে গেলাম। পেট ভরে খাওয়া হলো, তারপর হিমের জন্য আবার চা খাওয়ার ইচ্ছে হলো। ভাবলাম চা বানিয়ে একটু পরে রওনা হব। চা তৈরির প্রস্তুতি নিচ্ছি। এমন সময় দেখি আরেকটা ট্রাক এসে দাঁড়ালো সেই বন্ধ পেট্রোল পাম্পে। দুইজন মানুষ নামলো, দেখে মনে হলো পেশাওয়ার বা কাবুল দিকের পাঠান ভাই। তাদের সঙ্গে সালাম দেওয়া হলো। আমরা তাদেরও চা অফার করলাম। সবাই মিলে আগুনের পাশে বসে চার গল্পে মেতে উঠলাম। বয়সে বড়জন শান্ত গলায় বললেন, বেটা এমন জায়গায় থামো না কখনো, বিশেষ করে রাতে। এখানে এমন কিছু ঘটে যা আমরা ভাবতেও পারি না। তার গলায় এক ধরনের ভারী সতর্কতা ছিল। আর তখনও আমরা বুঝিনি রাতের সেই নির্জন পেট্রোল পাম্পটা আমাদের জন্য কি ভয়াবহ কিছু লুকিয়ে রেখেছিল। বৃদ্ধ পাঠান সাহেব তখন বললেন, তোমাদের ট্রাক দেখে ভাবলাম একটু থেমে কথা বলি, কিন্তু একটা পরামর্শ দেই। এমন জায়গায় রাতে কখনো থামো না, এগুলো খুবই নাজুক জায়গা। আমরা তখন ওনাকে সব খুলে বললাম কিভাবে আমাদের মনে হচ্ছিল চারপাশে যেন অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছিল না। তিনি মাথা নেড়ে বললেন, এগুলো সাধারণত দুষ্টুমি করার মতো ব্যাপার, কিন্তু যদি কোনো কারণে অদৃশ্য জিনিসগুলো রেগে যায় তাহলে বড় বিপদ হতে পারে। ওদের স্বভাবই ঝগড়া আর গোলমাল। এই কথা শুনে আমাদেরও মনে হলো এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। বাবাজি তখন বললেন, রাস্তায় একটু সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে পাঠানদের একটা ঢাবা রেস্তোরাঁ আছে, খুব ভালো খাবার মেলে, আমরা ওখানেই দেখা করব। ওনারা রওনা দিলেন। আমরাও ট্রাক চালিয়ে পথ ধরলাম। রাত তখন গভীর, রাস্তাও এখনো অনেক বাকি। আমি লালাকে বললাম, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি গাড়ি চালাচ্ছি। লালা পিছনে গিয়ে শুয়ে পড়ল। আমি তখনও চাঙ্গা, তাই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। রাত 2টা বাজে। আমার মনে হচ্ছিল সেই পেট্রোল পাম্পটা কাছেই। একদিকে ক্ষুধা, অন্যদিকে ক্লান্তি। ঠিক তখনই সামনে দেখতে পেলাম একটা বড় পেট্রোল পাম্প, আর পাশে দোকানপাট খোলা, যেন ঠিক সেই জায়গা যেটার কথা বৃদ্ধ পাঠান সাহেব বলেছিলেন। আমার বুকটা হালকা হয়ে গেল। ট্রাক থামালাম। সত্যি দেখলাম দোকানগুলো খোলা আর ঢাবাটা চোখে পড়ছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো আশেপাশে একটাও ট্রাক নেই। আমি তৎক্ষণাৎ ওনাদের ফোন করলাম, বললাম আপনারা এখনো পৌঁছাননি নাকি? ওপাশ থেকে উত্তর এলো, আমরা তো 10 মিনিট ধরে তোমার অপেক্ষায় আছি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এখানে তো তোমাদের ট্রাক দেখা যাচ্ছে না। ওনারা বললেন, আমাদের ট্রাক তো সামনেই দাঁড়ানো, আর আমরা তো ঢাবার সামনে আছি, তুমি কোথায় আছো? আমি আবার সামনের দিকে তাকালাম। সব আগের মতোই, দোকানপাট খোলা, আলো জ্বলছে, ঢাবাও সেই জায়গায়, কিন্তু হঠাৎ মনে হলো কেউ নেই। না কোনো মানুষ, না কোনো ট্রাক,
না বৃদ্ধ পাঠান সাহেব, কিছুই না। আমার বুক ধকধক করে উঠল। আমি তাড়াতাড়ি লালাকে ডাকতে লাগলাম, উঠো তাড়াতাড়ি। সে ঘুম জড়ানো চোখে এগিয়ে এলো, বলল, কেন ট্রাক থামালে? এই জায়গাটা তো পুরো নির্জন। আমি কাপা গলায় বললাম, চলো এখান থেকে বের হই। প্রায় 15 মিনিট পর সামনে আরেকটা পেট্রোল পাম্প দেখা গেল। এবার সত্যি দোকান খোলা, মানুষজন আছে। আর ওখানেই দেখা হলো সেই পাঠান সাহেবের সঙ্গে। আমরা ধাবায় বসে খাবারের অর্ডার দিলাম, আর আমি পুরো ঘটনাটা ওদের বললাম। শুনে বৃদ্ধ পাঠান হেসে বললেন, বেটা, এটা নতুন কিছু না। এমন অনেক চালাক আছে যারা অতিরিক্ত ক্লান্ত থাকলে এমন বিভ্রমে পড়ে। এই পথের বাতাসই যেন মানুষকে ফাঁকি দেয়। আমার সঙ্গেও হয়েছে একবার। আমি বললাম, জি, আমাদের অন্য ড্রাইভাররাও এমন বলেছে। আজ নিজের চোখে দেখলাম। আমরা সবাই চা খেতে খেতে গল্প করতে লাগলাম। আমি তখন ওনাদের ওমানে ঘটে যাওয়া আমার এক পুরনো অভিজ্ঞতার কথা বললাম। একটা এত ভয়ানক ঘটনা যে শুনে তারা হতবাক হয়ে কান ঢেকে ফেললেন। খাওয়া দাওয়া শেষ হলে তারা চলে গেলেন। আমি ক্লান্ত, তাই ট্রাকের পেছনে গিয়ে শুয়ে পড়লাম। লালা আস্তে আস্তে ট্রাক চালাতে শুরু করলো। ওর অভিজ্ঞতা কম, এখনও শেখার পর্যায়ে। আমি ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছি। হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল। ট্রাক হঠাৎ থেমে গেছে। আমি উঠে দেখি লালা কাঁপছে, মুখে আতঙ্ক। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে কাপা গলায় বলল, উস্তাদ, ট্রাকের সামনে হঠাৎ এক মহিলা চলে এসেছিল। সরাতে পারিনি, হয়তো ধাক্কা লেগেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে। নামতে মন চাইছিল না, কিন্তু আর উপায়ও ছিল না। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। মাটির দিকে আলো ফেলতেই চারপাশে শুধু বৃষ্টি, ধোঁয়াটে বাতাস আর কাঁপতে থাকা মাটি, কিন্তু সেই মহিলার কোনো চিহ্ন নেই। আমি লালাকে বললাম, তোমার হয়তো ভুল হয়েছে। কিন্তু লালা গম্ভীর গলায় বলল, ভুল হলে এত জোরে শব্দ হতো না। ওর মুখে আতঙ্ক স্পষ্ট। সে তাড়াতাড়ি ট্রাকটা আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু এবার ট্রাক একদমই স্টার্ট নিচ্ছে না। চারপাশে শুধুই নির্জনতা, কোনো মানুষ নেই, কোনো আলো নেই, শুধু বাতাসের এক অদ্ভুত ঠান্ডা শো শো শব্দ। আমরা ভেতরে বসেছিলাম। এমন সময় হঠাৎ ট্রাকের দরজায় জোরে কিছু একটা আঘাত করলো। একটা বিকট শব্দে যেন পুরো কেবিন কেঁপে উঠল। একসঙ্গে মনে হলো আমাদের চারদিক থেকে কেউ ঘিরে ফেলেছে। চারপাশে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অচেনা এক ভাষায় ফিসফিস করে কথা বলছে। শব্দগুলো বোঝা যায় না, শুধু ভয় জাগে। আমরা দুইজনই ভয়ে পেছনের বেডে চলে গেলাম। কাঁথা টেনে মাথা ঢেকে যে যার মতো দোয়া দরুদ পড়তে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল সামনের কাচের দিকে, আর সেখানে আমি যেটা দেখলাম তা এখনো মনে পড়লে শরীর শিউরে ওঠে। একটা বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, কমপক্ষে 9-10 ফুট লম্বা। তার মুখে ঝুলছে এক মৃত বিড়াল, আর চেহারায় এমন এক বিকৃত ঘৃণ্য অভিব্যক্তি যা মানুষ হতে পারে না। ওর চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। ওটা দেখা মাত্রই আমার মাথা ঘুরে গেল, চোখ অন্ধকার হয়ে এলো। তারপর আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। চোখ খুলতেই শুনলাম পুলিশের সাইরেন, হাইওয়ে মেট্রোলের গাড়ি আমাদের ট্রাকের পাশে দাঁড়ানো। তারা এসে নানা প্রশ্ন করতে লাগলো, তোমরা এখানে কেন থেমেছিলে? এত ভয় পেয়েছো কেন? আমরা শুধু বললাম ট্রাকের ইঞ্জিনের সমস্যা হয়েছিল, তাই একটু থেমেছিলাম। বিস্তারিত কিছুই বললাম না। তারা শুধু সতর্ক করে দিল, এই জায়গায় বেশি সময় থামা ঠিক না। আমরা আল্লাহর নাম নিয়ে আবার ট্রাক স্টার্ট দিলাম। আর আশ্চর্যের ব্যাপার, এবার এক চেষ্টাতেই ইঞ্জিন গর্জে উঠল। তারপর সোজা গন্তব্যে পৌঁছে মাল নামালাম। পরে নতুন মাল তুলে ফেরার পথে রওনা হলাম। ফেরার যাত্রা তুলনামূলক শান্ত ছিল, তবে অদ্ভুত ঘটনাগুলো পুরোপুরি শেষ হয়নি। কখনো দেখতাম হঠাৎ এক অচেনা মানুষ ট্রাকের সামনে দিয়ে ছুটে যাচ্ছে, কখনো মনে হতো রাস্তায় ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, কিন্তু কাছে যেতেই কিছুই থাকতো না। এসব বেশি সময় স্থায়ী হতো না, কিন্তু মনটা ভারী করে রাখতো। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল ফেরার রাতে, প্রায় রাত 11টার দিকে। লালার হঠাৎ প্রচণ্ড প্রস্রাবের বেগ হলো। সৌভাগ্যবশত রাস্তার ধারে একটা পুরনো ছোট মসজিদ দেখা গেল, পাশে একটা টয়লেটও ছিল। লালা ট্রাক থেমে
নেমে সেখানে চলে গেল আর আমি কেবিনে বসে অপেক্ষা করছি। হঠাৎ করে ট্রাকের দরজায় টোকা পড়ল। আমি খুলে দেখি নিচে লালা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চেহারায় যেন কিছু অস্বাভাবিক। মাথা নিচু, গলার স্বর কর্কশ। বলল, একটু পানি দে। আমি পিছনে ঘুরে বোতলটা নিতে গিয়েছিলাম, কিন্তু যখন ফিরে তাকালাম ওখানে কেউ নেই। চারপাশ নিস্তব্ধ, বাতাসও থেমে গেছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি দরজা বন্ধ করে দিলাম, আর তখনই দেখি আসল লালা তো ঠিক ওই সময় মসজিদের ওয়াশরুম থেকে বের হচ্ছে। একই সময় ওইখান থেকে এখানে আসা একেবারে অসম্ভব। ও ট্রাকে উঠতেই আমি জিজ্ঞেস করলাম, তুই পানি নিতে গিয়েছিলি? লালা অবাক হয়ে বলল, কোন পানি? আমি সব বললাম। ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দেরি না করে ট্রাক চালিয়ে দ্রুত সেই জায়গা ছেড়ে দিলাম। শেষে শহরে ফিরে মালামাল ডেলিভারি দিয়ে 2-3 দিনের ছুটি নিলাম, যেন মনটা একটু স্বাভাবিক হয়। আসলে আমাদের মতো ট্রাক ড্রাইভারদের জন্য এসব ঘটনা ধীরে ধীরে জীবনের অংশ হয়ে যায়। কখনো জিনের ঘটনা, কখনো দুর্ঘটনাস্থলে ঘটে যাওয়া অদ্ভুত অভিজ্ঞতা, যেগুলো দেখে সপ্তাহের পর সপ্তাহ ঘুম আসে না। তবুও জীবিকার তাগিদে রাস্তায় নামতেই হয়, কারণ এটাই আমাদের রুজি রোজগার। আর একটা কথাই শেষে বলতে চাই, যেই যেখানে কাজ করুক না কেন, নিজের কাজের প্রতি মনোযোগ আর বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহই তাতে বরকত ও উন্নতি দেন। এই পুরো ঘটনাটা যা আমি আপনাদের শোনালাম আমার জন্য সত্যিই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার সঙ্গে ওমানে যা ঘটেছিল সেটার কথা আমি আজও ভুলতে পারিনি। ভাবলেই ঘুম উঠে যায়। কিছু কিছু ঘটনা এমন হয় যা একজন দুর্বল মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দিতে পারে। আর আপনি যদি সেই ঘটনাগুলো কোনো বুদ্ধিমান বা শিক্ষিত মানুষকে বলেন, সে হয়তো সেটাকে নিছক কল্পনা বা ঘটনা ভেবে উড়িয়ে দেবে। তাই আজও আমি সেই ঘটনার কথা কাউকে বলিনি, কারণ এর সাক্ষী ছিলাম আমি একাই। আমার পক্ষ থেকে সবাইকে বলছি আল্লাহ হাফেজ। এটা ছিল আমার মামার বাস্তব অভিজ্ঞতার ঘটনা। আমি চেষ্টা করছি জানতে ওমানে আসলে তার সঙ্গে কি হয়েছিল। যদি কখনো উনি সেই কথা আমাকে বলেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার মামার ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে একটা কথা আমার মন ছুঁয়ে গেছে। রাতের পর রাত ট্রাক চালানো, সেটাও এমন নির্জন হাইওয়েতে, এটা কতটা কঠিন কাজ তা কেবল যারা নিজের চোখে দেখেছে তারাই জানে। তারপর যখন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে, তখন সেই মানসিক চাপ কী রকম হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ তাআলা যেন সেই সব ভাইদের শক্তি দেন যারা দূর দেশে গিয়ে পরিশ্রম করে, যেখানে শুধু কাজ আর পরিশ্রম ছাড়া আর কিছুই নেই। তাদের পরিবার যেন সবসময় তাদের পাশে থাকে, ভালোবাসা আর সহানুভূতি দেয়, যাতে তারা মানসিকভাবে দৃঢ় থাকতে পারে। আমার দোয়া রইল তাদের জন্য যারা বিদেশে গিয়ে রোজগারের জন্য কষ্ট করছে, নিঃস্বার্থভাবে পরিবারকে টিকিয়ে রাখছে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হিম্মত দেন, নিরাপদ রাখেন আর জীবনে বরকত দান করেন। আমিন। এখন আসা যাক আরেকজন ট্রাক ড্রাইভারের বাস্তব ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালিদ। আমি একজন ট্রাক ড্রাইভার। প্রতিদিন রাতে আপনার ঘটনা শুনি। আমি একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করি। আমার বেশিরভাগ ভ্রমণই হয় রাতের দিকে। কিছুদিন আগের কথা, কোম্পানি আমাকে জানালো একটা জায়গা থেকে কিছু মাল লোড করে আনতে হবে। জায়গার নাম আমি বলবো না, তবে প্রায় 400 কিলোমিটার দূরের রাস্তা। পুরো যাত্রায় প্রায় 5 ঘন্টা সময় লাগে। আমি দিনের বেলা রওনা দিলাম, বিকালের মধ্যে পৌঁছে গেলাম, কিন্তু মাল লোড হতে বেশ দেরি হলো। রাত 11টা বেজে গেল। মাল তোলার পর খাওয়া দাওয়া সেরে আমি রাত 12টার দিকে রওনা দিলাম। একটা কথা আগেই বলে রাখি, এই রাস্তা দিয়ে দিনে সামান্য কিছু ট্রাফিক থাকে, কিন্তু রাতে পুরোপুরি ফাঁকা এবং দুই পাশে শুধু ঘন জঙ্গল। আমি গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো গাড়ি নেই, একেবারে নীরব। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। চোখে হালকা ঘুম ঘুম ভাব। হঠাৎ যেন সামনের দিক থেকে এক আগুনের শিখা লাফিয়ে উঠল, আর মনে হলো যেন কিছু একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল।
আমি মুহূর্তেই আতঙ্কে ব্রেক চাপলাম। গাড়ি থামতেই বুকের মধ্যে ধকধক শুরু হলো। এটা কি হলো? দ্রুত নেমে পড়ে টর্চ জ্বালিয়ে নিচে তাকালাম। চারপাশে আলো ফেললাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। পেছন ফিরে আমি রাস্তার চারপাশ ভালোভাবে দেখলাম, কিন্তু কিছুই দেখা গেল না। ভাবলাম হয়তো ঘুমের কারণে আমার ভুল হচ্ছে, তাই আবার ট্রাকে ফিরে এলাম। মুখে ঠান্ডা পানি ছিটিয়ে নিজেকে একটু সতেজ করলাম আর যাত্রা পুনরায় শুরু করলাম। মোটে 10 মিনিটও যায়নি, হঠাৎ আমার ট্রাকের একদম সামনে দিয়ে কিছু একটা প্রচণ্ড গতিতে ছুটে গেল। আমি বুঝতেই পারলাম না সেটা কি ছিল, কিন্তু এক মুহূর্তেই শরীরের রক্ত যেন জমে গেল। ভয় এমনভাবে আমাকে ঘিরে ধরলো যে হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে। দ্রুত আল্লাহর নাম নিয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো, যেন ঠিক আমার ট্রাকের পেছনেই কিছু ফেটে গেছে। বুক ধড়ফড় করতে লাগলো। আমি তাড়াতাড়ি ট্রাক থামিয়ে বাইরে নামলাম। আল্লাহর নাম নিয়ে পেছনে গিয়ে দেখি ট্রাকের পিছনের টায়ারটা ফেটে গেছে। বিপদে পড়ে গেলাম। এমন নির্জন জঙ্গলের রাস্তা, না আশেপাশে কোনো মানুষ, না গাড়ি, আমি একা। এমন জায়গায় থেমে থাকা ঠিক হবে না জানতাম, তবু চালাতে গেলে আরেকটা টায়ারও ফেটে যেতে পারে। শেষমেশ সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে খুব সাবধানে এগোবো। আল্লাহর জিকির করতে করতে আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম। কিছু দূর এগোনোর পর আবারও একই ঘটনা। কিছু একটা ছায়া প্রচণ্ড গতিতে সামনে দিয়ে চলে গেল। সেই মুহূর্তে আমার অবস্থা ভাষায় বোঝানো যাবে না। শরীর জমে গেল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা চেপে ধরেছে। মাথা ঘুরতে লাগলো, গায়ে কাটা দিয়ে উঠল। ঠিক তখনই সামনে একটা পুরনো পেট্রোল পাম্প চোখে পড়ল। ভাবলাম এখানেই থেমে একটু বিশ্রাম নেই। পৌঁছে দেখি পাম্পটা বন্ধ। কোথাও কোনো লোক নেই, না কোনো গাড়ি, না আলো, কেবল আমার ট্রাক। আমি ট্রাক একপাশে পার্ক করলাম, ইঞ্জিন বন্ধ করে দরজা লক দিলাম। সামনের পর্দা টেনে দিয়ে শোয়ার চেষ্টা করলাম, কিন্তু আল্লাহর কসম, গাড়ি বন্ধ করতেই বাইরে থেকে এমন এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল যে ঘুম ভেঙে আমি চিৎকার করে উঠলাম। বুকের ভেতর ধুকপুক শুরু হলো, মাথা ঝিমঝিম করছে, মুখ দিয়ে অনায়াসে বেরিয়ে গেল, ইয়া আল্লাহ, এটা কি হচ্ছে? তারপর শুনলাম চারপাশে কুকুরের ঘেউ ঘেউ, যেন তারা কারো পিছু নিয়েছে, আক্রমণ করছে এমন শব্দ। আমার ট্রাকের একেবারে পাশে দুইটা কুকুর পাগলের মতো ঘেউ ঘেউ করছে। ঠিক তখনই আবার সেই ভয়ানক চিৎকার। আল্লাহর কসম, আজ পর্যন্ত এমন ভয়ানক আওয়াজ আমি জীবনে শুনিনি। তখনই বুঝলাম আমার ট্রাকের চারপাশে কিছু একটা আছে। সম্ভবত সেই অদৃশ্য জিনিসকেই কুকুরগুলো তাড়া করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শব্দ থেমে গেল। হয়তো সেটি পালিয়ে গেল। সেই রাত আর ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি বসেই ছিলাম, আল্লাহর নাম নিচ্ছিলাম এবং সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম। এই ঘটনাটা একদম সত্যি। এরপর থেকে আমি চেষ্টা করি রাতে কখনো একা লম্বা রাস্তা না চালাতে, কারণ আমি জানি এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের খুব ভালোভাবেই দেখে। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনা চলে যাব, যা একজন ট্যাক্সি ড্রাইভারের ঘটনা। যখনই দাদার চাচা এই ঘটনাটা আমাদের শোনাতেন, আমাদের গায়ে কাটা দিয়ে উঠত। তিনি করাচিতে রাত 2টা পর্যন্ত ট্যাক্সি চালাতেন। সেই সময় করাচি এখনকার মতো ব্যস্ত শহর ছিল না। শহরের বাইরের এলাকা যেমন ডিফেন্স আর ক্লিফটন তখন ছিল ঘন জঙ্গল আর নির্জন রাস্তা। এক রাতে তিনি এমনই এক কম জনবসতিপূর্ণ এলাকা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার ধারে হঠাৎ তার চোখে পড়ল এক মেয়ে। পুরো রাস্তা ফাঁকা, আর সেই মেয়েটি পরেছিল লাল বিয়ের পোশাক, যেন নতুন বউ, কিন্তু তার গায়ে রক্ত, চেহারায় আঘাতের দাগ আর শরীর জুড়ে ধুলো মাটি। দাদার চাচা সঙ্গে সঙ্গে ট্যাক্সি থামালেন। জানালা নামিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটা, এই অবস্থা কেন? মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। কাপা কাপা গলায় বলল, দয়া করে আমাকে সাহায্য করুন, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা সঙ্গে ছিল তারা আমাকে এই অবস্থায় ফেলে চলে গেছে। দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেন। তার কণ্ঠে এমন অসহায়তা ছিল যে দাদার চাচা আর কিছু ভাবতে পারলেন না। তার মনে কেবল একটা প্রশ্ন ঘুরছিল, এই নির্জন বনের মতো জায়গায়
একটা বউ সাজা মেয়ে এলো কোথায় থেকে, কিন্তু তিনি যুক্তি না পেয়ে মেয়েটিকে দ্রুত ট্যাক্সির পিছনের সিটে বসিয়ে নিলেন। গাড়ি চালানো শুরু করতেই একটা অদ্ভুত অনুভূতি তার মনে জাগলো। মনে হচ্ছিল গাড়িটা যেন তার নিয়ন্ত্রণে নেই, কেউ অদৃশ্য শক্তি দিয়ে চালিয়ে নিচ্ছে। মেয়েটি একটা কথাও বলছিল না, কেবল চুপচাপ বসেছিল। কিছু দূর যাওয়ার পর গাড়ি এক সরু অন্ধকার গলিতে ঢুকে পড়ল। গলিগুলোর শেষ মাথায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ি দেখা গেল। পুরো গলিতে কেবল সেই একটাই বাড়ি ছিল। দাদার চাচা গাড়ি থেকে নেমে দরজায় টোকা দিলেন। কিছুক্ষণ পর এক বৃদ্ধা দরজা খুলে বের হলেন, তার মুখে অচেনা আতঙ্কের ছাপ। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কে তুমি? এত রাতে এখানে কি জন্য এসেছো? চাচা ভদ্রভাবে বললেন, মা, আপনার মেয়ে জখম অবস্থায় আমার গাড়িতে আছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে এসেছি। বৃদ্ধা কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থাকলেন, তার চোখ ভিজে উঠল, মুখে ফ্যাকাশে ভাব। ধীরে ধীরে কাঁপা গলায় বললেন, বেটা, আমার কোনো মেয়ে তোমার গাড়িতে থাকতে পারে না। আমার মেয়ে তো 4 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। এই কথা শুনে দাদার চাচা স্তব্ধ হয়ে গেলেন। ঠান্ডা ঘামে তার শরীর ভিজে গেল, মুখ শুকিয়ে গেল। তবু তিনি বললেন, না মা, আপনি চলুন, আমি নিজে দেখাচ্ছি। আপনার মেয়ে গাড়িতে বসে আছে। বৃদ্ধার হাত ধরে তিনি তাকে ট্যাক্সির কাছে নিয়ে এলেন, কিন্তু দরজা খুলতেই দেখলেন পিছনের সিট একেবারে ফাঁকা। কোথাও রক্তের দাগ নেই, এমনকি কোনো চিহ্নও নেই যে কেউ সেখানে বসেছিল। দাদার চাচা বোবা হয়ে গেলেন, তার বুকের ভিতরটা কেমন করে উঠল। ঠিক তখনই তিনি খেয়াল করলেন যে বৃদ্ধাকে তিনি সঙ্গে এনেছিলেন তিনিও নেই, কোথাও নেই। তিনি আতঙ্কে চারদিক তাকালেন, তারপর ছুটে গেলেন সেই গলির দিকে যেখানে ভাঙা বাড়িটা ছিল। কিন্তু পৌঁছে দেখলেন যে বাড়িটার সামনে কিছুক্ষণ আগেও তিনি দাঁড়িয়েছিলেন সেটাই নেই। পুরো জায়গাটা এখন শূন্য, যেন সেখানে কোনো দিন কিছুই ছিল না। এই ঘটনার পর দাদার চাচা বহুদিন ট্যাক্সি চালানো বন্ধ রেখেছিলেন। ওই বাড়িটা এখন কেবল একখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। চারদিকে ধুলো জমে আছে, গেটটা ভাঙা পড়ে আছে, আর দেয়াল জোড়া শেওলা ও ফাটল। পুরো জায়গাটা এমন এক মৃত নীরবতায় ঢেকেছিল যে দাদার চাচা তখনই বুঝে গেলেন তিনি কোনো ভুল জায়গায় পা রেখেছেন। তিনি আতঙ্কে দ্রুত ট্যাক্সিতে উঠে ইঞ্জিন স্টার্ট দিলেন, কিন্তু গাড়িটা যেন ভারী হয়ে গেছে। চাকা ঘুরছিল ধীরে, যেন পেছনের সিটে কেউ বসে আছে। কোনো ভারী কিছু। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার গায়ে, বুকের ভেতরটা কাঁপছিল। তবুও সাহস সঞ্চয় করে তিনি রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের সিটে তাকালেন, আর তারপরই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। গাড়ির পেছনের সিটে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার মহিলা। তার এলোমেলো লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, ত্বক ভয়ানক ফ্যাকাশে, যেন দেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। আর তার চোখ না চোখ নয়, দুটো ফাঁকা কালো গহ্বর, যেন ভেতরে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। দাদার চাচা চোখ মেলে তাকাতেই সে বিকটভাবে হেসে উঠল, একটা অমানবিক শীতল হাসি, যেটা শুনে তার শরীরের লোম খাড়া হয়ে গেল। তিনি বলতেন, আমি জীবনে কখনো এমন হাসি শুনিনি। মনে হচ্ছিল হাসির শব্দটা সরাসরি হাড়ে ঢুকে যাচ্ছে। চাচা আতঙ্কে চিৎকার করে উঠলেন, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। হঠাৎই তিনি গাড়ির দরজা খুলে লাফিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তার ওপর এসে দেখলেন সেই ভয়ঙ্কর মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, একইভাবে হেসে চলেছে। আর তার হাত মানুষের হাত নয়, অসম্ভব লম্বা হয়ে বাড়ছে তার দিকে। মাত্র কিছু মুহূর্তের মধ্যেই হাতটা তাকে ছুঁয়ে ফেলবে, এই ভয় নিয়ে তিনি জ্ঞান হারালেন। যখন চোখ খুললেন দেখলেন তিনি নিজের ঘরে শুয়ে আছেন। পরে জানতে পারলেন সকালে কিছু লোক তার রাস্তার ধারে তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তাদের মধ্যে একজন তাকে চিনত। সে খবর দেয় বাড়িতে। এরপর তাকে উদ্ধার করে বাড়ি আনা হয়। এই ঘটনার পর পুরো 1 সপ্তাহ তিনি একটাও কথা বলতে পারেননি। ভয়ে আর জ্বরে তিনি কাঁপতেন, শুধু তাকিয়ে থাকতেন শূন্যে। 1 সপ্তাহ পর যখন একটু সুস্থ হলেন, তখনই পরিবারকে পুরো ঘটনাটা বলেছিলেন। তারপর থেকে তিনি আর কোনোদিন ট্যাক্সি চালাননি। নিজের সব ট্যাক্সি ভাড়ায় দিয়ে দিয়েছিলেন এবং চিরতরে এই পেশা ছেড়ে দেন। এই ছিল আমার দাদার
অর্থাৎ দাদার চাচার জীবনের সেই সত্যি ঘটনা, যা তিনি নিজে অভিজ্ঞতা করেছিলেন আর মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেননি। আমি জানি ঘটনার মধ্যে বারবার দাদার চাচা বলা একটু ভারী হয়ে যাচ্ছিল, তাই আমি শুধু দাদা বলেছি যাতে বর্ণনাটা সহজ হয়। প্রিয় লিসেনার্স, এখন চলুন আরেকটি শেষের দিকের ঘটনায় চলে যাই। একজন অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্স ড্রাইভারের বাস্তব অভিজ্ঞতার দিকে। এই ঘটনাটা আমার আম্মার কাজিনের, যিনি একটি ভ্যান চালাতেন এবং প্রায় দূর দূরান্তে বডি পরিবহনের কাজ করতেন। একদিন তাকে একটি মৃতদেহ এক প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। গ্রামটি অনেক দূরে ছিল, তাই তারা সিদ্ধান্ত নিল সন্ধ্যার সময় যাত্রা শুরু করবে। ভ্যানে মোট 4 জন মানুষ ছিলেন এবং এক মৃতদেহ, যেটি একজন মহিলার। যাত্রা শুরু হয় মাগরিবের পর এবং প্রথমার্ধে কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়, কিন্তু এরপর যা ঘটল তা আজও কেউ ভুলতে পারেনি। ভ্যানের পিছনে মৃতদেহের পাশে 2 জন মহিলা বসেছিলেন। যাত্রার সময় তারা ঘুমে চলে গিয়েছিলেন। সামনের আসনে ছিলেন ড্রাইভার এবং আরেকজন ছেলে, যিনি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলেন। গ্রামটি এখনো অনেক দূরে ছিল এবং রাস্তা সম্পূর্ণ শুনশান। সবাই ঘুমিয়ে পড়ার পর ড্রাইভার হঠাৎ পেছন থেকে ভ্যানের কাঁপনের আওয়াজ শুনতে পেল। প্রথমে তিনি তা উপেক্ষা করলেন, কিন্তু কিছু সময় পরে চিৎকার শব্দ শোনা গেল। কারণ রাস্তা শুনশান ছিল, সবাই আতঙ্কিত হয়ে জেগে উঠল। যখন তারা পেছন দিকে তাকালেন, তখন তাদের রোমাঞ্চের পার্বত ভেঙে পড়ল। মৃতদেহটি উঠে দাঁড়িয়েছিল এবং ভ্যানের হ্যান্ডেলের সাথে ঝুলছিল। যখন 2 মহিলা সেই দৃশ্য দেখলেন, তারা চিৎকার করতে লাগলেন। শুনশান পথে, না কোনো মসজিদ, না কোনো মানুষ। সবাই ভয় পেয়ে দোয়া পড়তে লাগলো, কিন্তু মৃতদেহটি ঝুলেছিল এবং হাসছিল। ড্রাইভার সহ সকলের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেল। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর একটা মসজিদ চোখে পড়ল। ড্রাইভার সঙ্গে সঙ্গেই ভ্যানটি সেখানে নিয়ে গেল। সেখানে পৌঁছে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব মৃতদেহকে এই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। সবাই ভয়ের মধ্যে এই দৃশ্য দেখছিল। ইমাম সাহেব যখন আয়াত পড়ে মৃতদেহের ওপর দম দিলেন, তার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে বেহুশ হয়ে গেল। ইমাম সাহেব বললেন, যাত্রার সময় মৃতদেহটি একা ছিল এবং সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো অদৃশ্য শক্তি তার উপর কাবু পেতে চেয়েছিল। তিনি সতর্ক করলেন, মৃতদেহকে কখনো একা ছেড়ে দেওয়া ঠিক নয়, অন্যথায় অদৃশ্য কিছু তার উপর কাবু পেতে চেষ্টা করে। এরপর বাকি যাত্রা তারা নির্বিঘ্নে সম্পন্ন করলেন এবং মৃতদেহকে শেষ গন্তব্যে পৌঁছে দিলেন। কিন্তু সেই দিনের পর আমার মায়ের কাজিন ভীষণ অসুস্থ হয়ে গেলেন। ভয়ের কারণে তারা ঘুমাতে পারছিলেন না এবং কয়েকদিনের মধ্যেই ভ্যান চালানো বন্ধ করে দিলেন। এটি ছিল একটা ছোট্ট ঘটনা, তাই আমি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনি চাইলে আপনার চ্যানেলে ঘটনাটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাগুলো পছন্দ হয়, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপ দিয়ে নোটিফিকেশন অন করুন। এতে করে নতুন ঘটনাগুলো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।